স্বাগত বাংলাদেশ এখনই আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। অনেক চড়াই উতরাই পেরিয়ে ৬৭ বছরে পদার্পণ করলো বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধিকার আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ রাষ্ট্রের গঠনে দলটির ভূমিকা অনস্বীকার্য। তবে সমালোচনাও কম নেই দলটির বিরুদ্ধে। আর এসব নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ এখনে। আমার সাথে স্টুডিওতে আছেন বাসদ নেতা রাজিকুজ্জামান রতন এবং রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই রাজিকুজ্জামান রতন। আমি যদি বলি যে আজকে ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই দিনে আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে? বলা হয়ে থাকে যে অনেক ত্যাগ এবং আদর্শের বিনিময়ে এই দলটি তৈরি হয়েছিল। মানুষের প্রত্যাশা আপনার কাছে কি মনে হয় কতটা পূরণ করতে পেরেছে আওয়ামী লীগ? প্রথমত একটা জিনিস বলতে হবে যে কোনো একটা রাজনৈতিক দল গড়ে ওঠে মানুষের আশা আকাঙ্ক্ষা কোন সময় কি মাত্রায় আছে তার উপর ভিত্তি করে। যেমন আওয়ামী লীগ গড়ে উঠেছিল, তার একটা ইতিহাস আছে, তার একটা সময়কাল আছে। লড়কেলেঙ্গে পাকিস্তান বলে পাকিস্তান তৈরি হলো, বলা হলো যে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি হবে, কিন্তু এটা একটা অনৈতিহাসিক অবৈজ্ঞানিক পদ্ধতিতে একটা রাষ্ট্র গঠিত হয়েছিল। পৃথিবীর কোথাও ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র হয় না। যদি ধর্মের ভিত্তিতেই রাষ্ট্র হতো তাহলে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন সমস্ত মুসলমান অধ্যুষিত দেশ সবাই মিলে এক দেশ হয়ে যেত। তারা একই ভাষায় কথা বলে, আরবি ভাষায়, কিন্তু এক দেশ হয়নি, এক ধর্ম হওয়া সত্ত্বেও। কিংবা বুদ্ধিস্ট যারা আছে তারা সবাই মিলে এক দেশ হয়ে যেত, তাহলে চীন, জাপান, কোরিয়া এগুলো আলাদা দেশ হতো না। আবার খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এক দেশ হয়ে যেত, তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি আলাদা দেশ হতো না। তাহলে ধর্মের ভিত্তিতে কোনো দেশ হয় না। এটা যেমন একটা অবৈজ্ঞানিক অনৈতিহাসিক কথা, সেই কথাকে কেন্দ্র করে ১২০০ মাইলের একটা বিরাট পার্থক্য দূরত্ব নিয়ে একটা ধর্মের ভিত্তিতে একটা দেশ তৈরি করা হলো। এর পরে মানুষের প্রথম মোহভঙ্গ হলো যে পাকিস্তান মুসলমানদের দেশ নাকি ধনী মুসলমানদের দ্বারা পরিচালিত দেশ। ফলে সেখানেই প্রশ্নটা এলো, তাহলে এখানকার ভাষার উপরে আক্রমণটা কেন আসছে, শিক্ষার উপর? আপনারা জানেন ৫২ ভাষা আন্দোলনের আগেই কিন্তু শিক্ষার বিষয়টাও সামনে এসেছিল। এবং আপনারা জানেন যে যখন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই কথাটা বলা হলো, মানুষ মনে করলো তার ভাব এবং তার অনুভূতি প্রকাশের সবচেয়ে শক্তিশালী এবং একমাত্র মাধ্যম যেটা, সেটাকেও আজকে কেড়ে নেবার অথবা সেটাকে অবদমিত করবার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে মানুষের যে মনন জগতের যে পরিবর্তন, সেখান থেকে আপনারা জানেন যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এটা গঠিত হয়েছিল। আবার আওয়ামী মুসলিম লীগ গঠিত হওয়ার পরে যখন দেখা গেল যে ইসলামের নামে অথবা ধর্মের নামেই একদল মানুষ আরেকদল মানুষের উপর নিপীড়ন চালায়, তাহলে এই নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে গেলে একটা অসাম্প্রদায়িক চেতনা এখানে দরকার হবে। সেখানেই তখন মৌলানা ভাসানীর নেতৃত্বে আপনারা জানেন যে ১৯৫৫ সালে গিয়ে আবার এটাকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হলো। তাহলে আওয়ামী লীগ যখন গড়ে উঠেছিল তখন তার সামনে একটা আকাঙ্ক্ষা ছিল যে ধর্মভিত্তিক পাকিস্তানের বিরুদ্ধে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে হবে, আর ভাষাভিত্তিক আমাদের যে জাতীয়তা তার একটা সত্তা সেখানে গড়ে উঠছিল। আমরা একটা একই রাষ্ট্রের অভ্যন্তরে প্রায় রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়ে গিয়েছিলাম, যে ভারতের মানুষ ভারতীয়, পশ্চিম পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানি, কিন্তু আমরা কি, আমরা পূর্ববঙ্গের মানুষ, আমাদের পরিচয় কি? ফলে ভাষা আন্দোলন আমাদের একটা জাতিসত্তার উন্মেষ ঘটালো, যে আমরা ভাষায় বাঙালি, ফলে আমরা বাঙালি জাতিসত্তার একটা উন্মেষ ঘটতে থাকি। জি, আমি জানি এই প্রশ্নটার উত্তর অল্প কথায় দেওয়াটা খুব কঠিন। আমি আবারও মনে করিয়ে দিই যে এখন যদি বলেন ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আওয়ামী লীগ কোথায় দাঁড়িয়ে, সেটা একটু শুনবো। এটা হয়তো সুভাষ দা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তিনি একভাবে বলবেন, আমি বলবো সেই দিন আওয়ামী লীগের যে আকাঙ্ক্ষা ছিল। আমি আজকে একটা কথা বলতে চাই, মৌলানা ভাসানী ডিকটেশন দিচ্ছিলেন, শামসুল হক সাহেব তিনি লিখছেন ইংরেজিতে, ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠার সময়, যে রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে, অফ দ্য প্রিন্সিপলস অফ ট্রু ডেমোক্রেসি। আর বলেছিল যে নাগরিক অধিকার সম্পর্কে কি বলেছিলেন, বলেছেন টু সেফগার্ড সিভিল লিবার্টিজ such as individual and collective freedom of belief, expression, association and organization. মৌলানা ভাসানী বাংলায় বলেছিলেন, শামসুল হক সাধারণ সম্পাদক, তখন তিনি সেটাতে ইংরেজিতে লিখেছিলেন। এই তা আমরা যদি বলি সেই দিন পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল যে আমরা একটা মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা একটা প্রিন্সিপালস অফ ট্রু ডেমোক্রেসি চাই, তাহলে একটা সময় এক একটা দল ইতিহাসের একটা ভূমিকা পালন করে। আওয়ামী লীগ সেই সময় উঠতি বাঙালি ধনিক শ্রেণীর স্বার্থ সেটা রক্ষা করে তাকে সে মুক্তিযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, আওয়ামী লীগ সেই ভূমিকা পালন করেছে। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে
এই দেশ যখন আবার বাঙালিদের রাষ্ট্রে পরিণত হলো, বাঙালি ধনিকদের রাষ্ট্রে পরিণত হলো, আওয়ামী লীগ তখন বাঙালি ধনিকদের স্বার্থ রক্ষা করতে জি, গিয়ে এই আজকে কিন্তু প্রশ্নগুলোর সিভিল লিবার্টিজের বিরুদ্ধে এই আবার বিষয়গুলো দাঁড়িয়ে আপনাদের কাছে শুনবো আমি। সুভাষ সিংহ রায়, আপনার কাছে একই প্রশ্ন আমার, যে ত্যাগ ও আদর্শ নির্ভর একটি দল বলা হয়ে থাকে, মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে? 66তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে একটা ছোট্ট বিরতি নিতে হবে আমার, বিরতি থেকে এসে আপনার কাছে আসবো, ফিরছি 40 সেকেন্ড পর। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। সুভাষ সিংহ রায়, আপনার কাছে একই প্রশ্ন, এটা দিয়ে শুরু করতে চাই যে এখন কি অবস্থায় দেখছেন আপনি আওয়ামী লীগকে, কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে মানুষের? ধন্যবাদ। রাজাকুজ্জামান রতন ভাই যেভাবে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যার সাথে আমি কয়েকটা যোগ করতে চাই। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ ভাগ হয়। তার 2.5 থেকে 3 মাস আগে কলকাতায় শেখ মুজিবুর রহমান তার হোস্টেলের একটি রুমের ভিতরে বসে কয়েকজন বন্ধু বান্ধব এবং কর্মীদের সাথে উনি কথা বলছেন। উনি বলছেন যে আমরা যেই মুসলিম লীগের জন্য লড়াই করেছি, যেই পাকিস্তানের জন্য লড়াই করেছি, সেইটা আমার আসলে মূল জায়গা না। আচ্ছা, আমার দেশ বাংলাদেশ। একটা মানুষ পাকিস্তান সৃষ্টির 3 মাস আগে তিনি বলে দিচ্ছেন আমার দেশ বাংলাদেশ। তখন তিনি কি করলেন? তিনি গণতান্ত্রিক যুবলীগ গঠন করলেন এবং তিনি ওর নির্ধারণ করে দিলেন যে বিভিন্ন পেশাজীবী মানুষ, বিশেষ করে সংস্কৃতির সাথে যারা যুক্ত, তারাই এখানে যুক্ত হবে এবং তারা সাথে ভাবের আদান প্রদান করে একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন। উনি বুঝেছিলেন যে আমার সময়ের অপেক্ষায় থাকতে হবে, উনি চলে আসলেন এদিকে। এই যে আজকের যে 66তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে আয়োজন বলেন, পথ চলার 66 বছর বলেন, এতে অনেক কিছু উত্থান পতন হয়েছে, চড়াই উতরাই অনেক কিছু পেরিয়ে এসেছে। আপনার শব্দটা আপনার কাছ থেকে ধার করে নিলাম, চড়াই উতরাই নিয়ে অনেক কিছু এসেছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় যে গুণটি এখনো পর্যন্ত, যে তার অনেক খলন হয়েছে, তার নিয়ে অনেক সমালোচনা আছে, তার অনেক উত্থান পতন ঘটেছে, তার অনেক বিচ্যুতি হয়েছে, তার প্রান্তিক বিচ্যুতি আছে, কিন্তু জন্মে সূত্রে পাওয়া যে সংগ্রামী ঐতিহ্য, এখান থেকে সে সরে যায়নি কখনো, তা সরে যাওয়ার উপায় নেই। আপনি দেখেন যে ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ স্বপ্ন দেখেছিলেন এই বাংলা সংগ্রামের জন্য, এই মাটির জন্য। ক্ষুদিরাম স্বপ্ন দেখেছিলেন, তিতুমির বাঁশের কেল্লা গড়েছিলেন, নেতাজি সুভাষ বসু লড়াই করেছিলেন, বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। সমস্ত ব্যর্থতার পথ ধরে শেখ মুজিবুর রহমান সেই আমাদের সন্তান, আমি বলতে পারি যে অন্ধের যষ্টি বাঙালি জাতির, তিনি এই পথটিকে দেখিয়েছেন। এবং এই চলার পথে তার যে চলার পথ কখনো কিন্তু মসৃণ ছিল না। একটু আগে অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম আমার একটা প্রিয় গান আছে রবীন্দ্রনাথের, যে তোর আপনজনে ছাড়বে তোরে, ভাবনা করা চলবে না। আপনি দেখেন আওয়ামী লীগের পথ চলাতে বহু আপনজন ছেড়ে চলে গেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি অন্য একটি দল ন্যাপ গঠন করে চলে গেছেন, মৌলানা ভাসানী। আপনি তারপরে তর্কবাগিশ চলে গেছেন, কিন্তু বঙ্গবন্ধু তার নিজের যে আত্মপ্রত্যয়, এই প্রত্যয় থেকে তিনি সরে যাননি। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, দুঃখিত, যে আপনি বলছিলেন অনেকে ছেড়ে চলে গেছে, আবার এরকম অভিযোগও আমরা শুনি যে আসলে যারা একসময় অনেক ত্যাগী নেতা ছিলেন আওয়ামী লীগের, তাদেরকে ধরে রাখতে পারেনি দলটি। কোন যুক্তিটি, কোন দৃষ্টিভঙ্গিটা তাহলে আমরা দেখব? না, আপনার বক্তব্য সঠিক। এবং আমি রেমান সোবহানের একটা বিখ্যাত উক্তি, আমি তার একটা বই আছে যে আমার সমালোচক আমি আমার বন্ধু। এই যে মানে আওয়ামী লীগের সমালোচনা যদি আওয়ামী লীগ সহ্য করতে না পারে, আওয়ামী লীগ যদি এটাকে সহজভাবে না নেয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ কিন্তু চলার পথে কিন্তু আরো বাধা এসে যাবে। আপনি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনীতে বলছেন যে আমার পিতা শেখ লুৎফর রহমান আমাকে দুটো উপদেশ দিয়েছিলেন। একটা বলছেন ছাত্র রাজনীতি করছো, দেশের জন্য লড়াই করছো, আমার সমর্থন থাকবে, কিন্তু লেখাপড়া ছাড়বে না। দুই, তিনি বলছেন সিনসিয়ারিটি অফ পারপাস, অনেস্টি অফ পারপাস, কখনো ভুলবে না। আপনি দেখেন আজকের এই আওয়ামী লীগের পথ চলায় 66 বছরে এসে অনেক কিন্তু খনন ঘটেছে, কিন্তু আমরা কিন্তু সেই শেখ মুজিবকে দেখি না। আমরা তিনি সবসময় কিন্তু যে জিনিসটা বলতেন
যে আত্মসংযম, আত্মশুদ্ধির কথা বলতেন। জি, আমি একটু আপনাকে থামাতে চাই। রাজিকুজ্জামান রতন যেটা উনি বলছিলেন যে অনেক কিছু হয়েছে, চড়াই উতরাই পার হয়েছে, কিন্তু একটা আদর্শের জায়গা থেকে আওয়ামী লীগ বিচ্যুত হয়নি। কিন্তু আবার এরকমও কথা আছে যে নিজের এতদিন পরে এসে নিজেদের স্বকীয়তার দলটা ঠিকমতো ধরে রাখতে পেরেছে কিনা সেরকম অভিযোগও আছে। আপনার বক্তব্যটা, আপনি একজন বাসুদের নেতা, আপনার বক্তব্যটা শুনবো আমি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি, কথা হবে, সাথে থাকবেন। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। রাজিকুজ্জামান রতন, আমি ওনার বক্তব্য থেকে যেটা টেনে এনেছিলাম যে আওয়ামী লীগ দল হিসেবে নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়নি, স্বকীয়তা কতটা ধরে রাখতে পেরেছে, এটা একটু আপনার পর্যবেক্ষণটা শুনতে চাইবো। আসলে আদর্শ প্রথম ভাই আমি একটু বলে রাখি, আমি বলছি যে তার সংগ্রামী চেতনা জন্মসূত্রে পাওয়া, জি। এটার থেকে সে বিচ্যুত হয়নি। ওই চেতনাটা আপেক্ষিক, কার বিরুদ্ধে লড়ছি, কাকে নিয়ে লড়ছি, এর ভিত্তিতেই চেতনা গড়ে ওঠে। যেমন পাকিস্তান আমলে আমাদের চেতনা কি ছিল? পাকিস্তান একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, ফলে আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই। পাকিস্তান একটা 22 পরিবারের শাসন এবং শোষণের রাষ্ট্র, আমরা একটা শোষণমুক্ত বাংলাদেশ চাই। তাহলে সেই সময় চেতনাটা ছিল যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং শোষণ মুক্তির বিরুদ্ধে। আজকে আওয়ামী লীগ কি করছে? আজকে আওয়ামী লীগ কি শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে আছে? যদি আমরা 72 থেকে শুরু করে আজকের বাজেট পর্যন্ত দেখি, 72 সালে আমাদের বাজেট ছিল 786 কোটি টাকার। সেই বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ ছিল 21%। আর আজকে আমাদের 2,95,000 কোটি টাকার বাজেট, সেই বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ নেমে দাঁড়ালো 10.7%। কেন? আমাদের তো বাজেটের আয়তন বাড়ছে, শিক্ষার জন্য বাড়ছে না কেন? বাজেটের আয়তন বাড়ছে, স্বাস্থ্যের জন্য বাড়ছে না কেন? স্বাস্থ্যের জন্য বরাদ্দ 4.3% এসে ঠেকেছে। এটা কেন? শিক্ষা এবং স্বাস্থ্য দুটো একটা বাণিজ্যিকীকরণের থাবায়, ফলে দুটোই প্রাইভেটাইজেশনের দিকে চলে যাচ্ছে। সাধারণ মানুষের সন্তানরা শিক্ষিত হবে, এই জন্য তো 62 সালের শিক্ষা আন্দোলন হয়েছিল। সাধারণ মানুষের সন্তানরা তারা চাকরি পাবে, সাধারণ মানুষের সন্তানদের চিকিৎসার ব্যবস্থা হবে, এই জন্য তো 62, 66, 69 উত্তাল আন্দোলনগুলো গড়ে উঠেছিল। আজকে কিন্তু আওয়ামী লীগ তার একদম অপোজিট জায়গায় দাঁড়িয়েছে। আজকে সে ব্যবসায়ীদের হাতে শিক্ষা এবং স্বাস্থ্য সবই তুলে দিয়েছে। এমনি করে যদি দেখি যে 1971 সাল পর্যন্ত আওয়ামী লীগ ছিল বাঙালি উঠতি বাঙালি ধনিক শ্রেণীর আশা আকাঙ্ক্ষা পূরণ করবার একটা রাজনৈতিক দল। আর 1972 স্বাধীনতার পর আওয়ামী লীগ হয়েছে বাঙালি ধনিক শ্রেণীর আশা আকাঙ্ক্ষা পূরণ করবার একটা দল। দেশ যেহেতু ধনী এবং গরিবে বিভক্ত, ফলে ধনীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আওয়ামী লীগ আসলে গরিবদের স্বার্থ রক্ষা করতে পারছে না। এটা আপনার মনে হয়। আমি একটু আরেকটা বিষয় জানতে চাইবো শুভ সিংহ রায়, যে আওয়ামী লীগ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় যেটার কথা আমরা জানি, পরবর্তীতে শেখ হাসিনা দেশে ফেরার পর যে আওয়ামী লীগ আমরা দেখলাম, উনি দলের হাল নেওয়ার পর, এই দুটোর মধ্যে আপনি কোনো পার্থক্য করবেন কিনা? বিশেষ করে যে একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, বাকশালীয় দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের কোনো পার্থক্য আপনি মনে করছেন আছে কিনা? আমি ছোট করে একটু যুক্ত করি রতন ভাইয়ের সাথে। সেটা হচ্ছে যে রতন ভাই যে বাজেটের প্রসঙ্গটি এনেছেন, আমিও সারা জীবন ছাত্র রাজনীতিতে লড়াই করতে যে, বক্তে যে, লিখতে যে অসংখ্য লেখা লিখেছি। শিক্ষা এবং স্বাস্থ্য খাতের যে বাজেট বরাদ্দের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যখন প্রথম তৈরি হলো, তখন তার যে অবকাঠামো তৈরিতে যত পরিমাণ টাকা প্রয়োজন, পরবর্তী বছরগুলোতে সেই টাকা কিন্তু প্রয়োজন হয় না। আজকে বাংলাদেশে 96 সালে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতা আসলো, ক্ষমতা আসার পরে যে অবকাঠামো তৈরি করেছে এবং তার পরবর্তীতে আবার যখন দ্বিতীয় মেয়াদে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে অনেকটা তৈরি হয়ে গেছে। আপনি এখন যখন হাসপাতালে যেটা ওষুধ দরকার, অর্থের পরিমাণ কিন্তু বেড়েছে, আপনি যেটা আনুপাতিক হার সেটা বলছেন, বাজেটের আকার যেহেতু বড় হয়েছে, স্বাভাবিক কারণে অনুপাতটা কমে গেছে। আপনি কি এটার সাথে একমত? আমি ঠিক মনে করছেন? তখন এখন আর বিল্ডিং তৈরির জন্য টাকা প্রয়োজন নাই, এখন স্কুলের বিল্ডিং জন্য টাকা তৈরির প্রয়োজন নাই, বিল্ডিং হয়ে গেছে, এখন অন্য প্রয়োজনে টাকা প্রয়োজন আছে। তারপরে আমি মনে করি বাজেটে আরো বরাদ্দ হওয়া উচিত শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। অবশ্যই। আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে বলি, 1981 সালের 17 মে উনি দেশে ফেরেন এবং তার 10 দিন আগে আপনার নিউজিক পত্রিকায় একটা উনি সাক্ষাৎকার বেরিয়েছিল। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আপনি বাংলাদেশে যাচ্ছেন কেন? আপনি যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারেন। তখন তিনি বলেছিলেন যে আমি শেখ মুজিবের মেয়ে, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি বিপদ জেনেই বাংলাদেশের মানুষের পাশে যাচ্ছি, কারণ আমার বাবার অসমাপ্ত কাজ হয়ে গেছে, আমার একটা দায়িত্ব। আর আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করে দেখবেন, 17 মের আগের দিন 16 মে 1981 সালের, যারা আজকে দর্শকরা দেখছেন, আমি আগেও বেশ কয়েক জায়গায় বলেছি, 16 মের ইত্তেফাক সংবাদ
এবং যে কটি পত্রিকা তখন ছিল, এমনকি তখন সরকার নিয়ন্ত্রিত দৈনিক বাংলা পত্রিকায় একটা শিরোনাম ছিল যে শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত তাদের প্রোগ্রাম স্থগিত রেখেছে। জি এবং শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটিতে কারা কারা ছিল, আজকের বিএনপির পরবর্তী নেতৃবৃন্দে, তার মন্ত্রিসভা থেকে সকলেই কিন্তু ওই জায়গা থেকে এসেছে। কেন আগমন প্রতিরোধ কমিটি করেছিলেন? কারণটি হচ্ছে 1980 সালে আপনি ইয়র্ক হলে, লন্ডনের ইয়র্ক হলে শেখ হাসিনা একটা বক্তৃতা রেখেছিলেন বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায়। তিনি সেখানে স্পষ্ট করে বলেছিলেন, বঙ্গবন্ধু এই দুঃখী মানুষের জন্য রাজনীতি করেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জীবনের সমস্ত কিছু ত্যাগ করেছেন। সারা পৃথিবীতে একমাত্র নেতা যে নেতা মন্ত্রিত্ব ত্যাগ করে পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছে। জি, আমি একটু আবারও প্রশ্নটা আপনাকে, মানে এটার উত্তরটা আমি জানতে চাইছি যে বঙ্গবন্ধুর সময় যে আওয়ামী লীগ এবং পরবর্তীতে শেখ হাসিনা যে আওয়ামী লীগের দায়িত্ব নিলেন, দুটোর মধ্যে আপনি দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্য দেখেন? আমার দৃষ্টিভঙ্গির অনেকগুলো ব্যত্যয় কিন্তু ঘটে গেছে, আমার সঙ্গে এই কথাগুলোর অনেকের মিলবে না। আমি বলছি যে সময়টা যে পরিবর্তন ঘটে গেছে, আপনি দেখেন যে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে এবং প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক অবকাঠামো তছনছ করে দেওয়া হয়েছে। আপনি দেখুন 1982 সালের 24শে মার্চ এরশাদ সাহেব ক্ষমতায় আসেন। আপনি পত্রিকা উল্টিয়ে দেখুন, পুরোনো দিনের পত্রিকা 27শে মার্চের পত্রিকায় একমাত্র সাভার যে জাতীয় স্মৃতিসৌধ শেখ হাসিনা ছাড়া কোনো জাতীয় নেতা যাননি। এবং ওই তিনি প্রথম এরশাদের বিরুদ্ধে পরের দিন তিনি ঘোষণা করেছিলেন যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমি সংসদীয় ধারা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমি এর সামরিক শাসন মানি না। আমি বলছি এই যে তার যে প্রত্যয়, এবং তিনি এ পর্যন্ত 29 থেকে 31 বার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। সারা পৃথিবীতে কোন রাজনৈতিক দলের নেতা এই মৃত্যুর মুখোমুখি হন। জি, আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে জানতে চাইবো যে রাজনৈতিক আদর্শের দিক দিয়ে যদি রাজনৈতিক আদর্শের কথা বলি, আওয়ামী লীগ থেকে বের হয়ে যারা অন্যান্য দল করেছেন বা যেগুলো সমমনা দল বলে থাকি আমরা বা ভেবে থাকি, আপনাদের পার্থক্যটা কোথায় এটা একটু শুনবো আপনার কাছে। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার। রাজিকুজ্জামান রতন, যেটা আপনাকে বিরতির আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে আদর্শ রাজনৈতিক আদর্শের দিক দিয়ে আপনারা যে একই সমমনা দলগুলো আছেন, আওয়ামী লীগের সাথে কিভাবে পার্থক্যটা করবেন নিজেদেরকে? আমরা প্রথমত বলে নিই, আমরা আওয়ামী লীগের সমমনা দল নই, আমরা আওয়ামী লীগের একদম বিপরীতমুখী দল। কিন্তু আমি যদি বলি যে আওয়ামী লীগ থেকে জাসদের জন্ম, জাসদ থেকে আবার বের হয়ে এসে একটা তো মানে মাতৃ সংগঠন বা এরকম কিছু বলতে পারেন? যদি সমমনাই হতাম তাহলে তো থেকে যেতাম, বেরিয়ে এসেছি মানে একটা মূলগত পার্থক্যটাই শুনতে চাইবো। কারণ এটা বললে তাহলে বলতে হবে যে আওয়ামী লীগ তো মুসলিম লীগ থেকে বেরিয়ে আসছে, তাহলে তো আওয়ামী লীগকে তাহলে মুসলিম লীগের সমমনা ছিল, অপোজিট ছিল। তা আমরাও এটা বলতে চাই যে আওয়ামী লীগ থেকে যারা বেরিয়ে গেছে তাদের অনেক ধরনের ব্যাপার ছিল। যেমন ধরুন মৌলানা ভাসানী যখন বেরিয়ে গেলেন, তিনি বেরিয়ে গেলেন এমন একটা যুক্তিকে সামনে নিয়ে যে আওয়ামী লীগের মতন দল কি সিয়াটো এবং সেন্টো চুক্তিকে সমর্থন করবে? গোটা দুনিয়াতে মার্কিন সাম্রাজ্যবাদ, যুদ্ধ, সহিংসতা, পররাজ্য লুণ্ঠনের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই আমেরিকার সঙ্গে সহযোগিতা স্থাপন করলে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে না। তিনি বলছেন এই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে গোটা দুনিয়াকে ধ্বংস করার একটা রাষ্ট্র, তার সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছিলেন চীনকে সহযোগিতা করা যাবে না। তখন কিন্তু চীন আসেনি, 1956 সালের কথা বলছি, 56 সালের কথা বলছি। তখন কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী বললেন 0+0 থিওরি, মানে ছোট ছোট দেশগুলো একসঙ্গে হলে কিছুই হবে না। মৌলানা ভাসানী সেই প্রশ্নে কিন্তু তখন একটা ভূমিকা নিলেন, সাম্রাজ্যবাদের সঙ্গে সহযোগিতা নাকি সাম্রাজ্যবাদের বিরোধিতা। মৌলানা ভাসানী বললেন সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে হবে। সেখান থেকে কাগমারি সম্মেলন করে তিনি বেরিয়ে এলেন এবং সেই সাম্রাজ্যবাদের কি চরিত্র এটা দেখা গেল 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়। এই মার্কিন যুক্তরাষ্ট্র যত রকমের বিরোধিতা করা সম্ভব সব ধরনের বিরোধিতাই করেছে। তাহলে আমরা 1956 সালে মৌলানা ভাসানীর চোখে দেখলাম আমেরিকার মানে চিত্র, আর 1971 সালে আমাদের জীবন দিয়ে উপলব্ধি করলাম যে মানে আমেরিকার ভূমিকা। তাহলে আজকে আওয়ামী লীগ সেই আমেরিকার সঙ্গে যখন দহরম মহরম করে, তখন বলতে হবে যে আওয়ামী লীগ কি তাহলে কোন জায়গায় আছে? 71 সালের যে যার বিরুদ্ধে লড়াই করে অথবা যাদের ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা দেশকে স্বাধীন করলাম, আজকে তাদের সহযোগিতা নিয়ে দেশকে উন্নতি করা যাবে? উন্নতি করা যদি যায়, সেই উন্নতিটা হবে প্রবৃদ্ধির একটা বিষয়ের মতো। যেমন দেশের প্রবৃদ্ধিও বাড়ছে, ধনীর সংখ্যাও বাড়ছে, গরিবের সংখ্যাও বাড়ছে। একই সঙ্গে আমাদের দুটাই বাড়ছে, প্রবৃদ্ধি বাড়ছে, ধনীও বাড়ছে, গরিবও বাড়ছে। ধনী ছিল স্বাধীনতার সময় 2 জন বাঙালি
কোটিপতি, এখন বাঙালি কোটিপতির সংখ্যা 51,000 যেমন হয়েছে, আবার বাংলাদেশে এখন দিনে 200 টাকা আয় করে এইরকম মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 12,75,00,000। স্বাধীনতার সময় আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি। তাহলে আজকে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ দিনে মাত্র 200 টাকা তারা রোজগার করে। ফলে এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা তৈরি হয়েছে একটা অর্থনৈতিক প্রক্রিয়ার কারণে। সেই অর্থনৈতিক প্রক্রিয়াটার নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, এবং সেই অর্থনৈতিক প্রক্রিয়ার একটা বাজারই নাম হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। আওয়ামী লীগ আজকে যখন মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করছে, পুঁজিবাদী অর্থনীতি অনুসরণ করছে, তখন আসলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে যে গণতন্ত্র ছিল, সমাজতন্ত্রের কথা ছিল, সেই জায়গা থেকে আওয়ামী লীগ এখন প্রায় বিপরীতমুখী অবস্থান নিয়ে আছে। আমি একটা বিরতি নিব, তারপরে এসে আপনাদের কাছে আমি এটাই শুনতে চাইবো যে দলের ভেতরে এবং রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা এখন আসলে কিরকম। আপনাদের কাছে বিরতি পরে এসে আমি এটা শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি 1 মিনিট 10 সেকেন্ড পরে। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। সুভাষ চন্দ্র রায় সিংহরায় তখন যেটা বলছিলাম আমি, যে দলের ভেতরে এবং রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আওয়ামী লীগের যে ভূমিকা, আপনি এখন কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার বিরতির মাঝখানে আপনার একটা অভিযোগ ছিল যে আমি অনেক কথা সোজা উত্তর দিচ্ছি না। আমি কিছু সোজা উত্তর দিই। প্রথম দিকে দৃষ্টিভঙ্গির কথা রাজেকুজ্জামান রতন ভাই বলেছেন। আপনি যদি দৃষ্টিভঙ্গির কথা এখন বলেন, 1948 সালে 4 জানুয়ারি ছাত্রলীগের জন্ম হয়। তখন নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। সেই যে প্রথম যে কমিটি হয়েছিল, সেই কমিটির মেম্বার ছিলেন শেখ মুজিবুর রহমান, অলি আহাদ। অলি আহাদ সাহেবের যুক্তি ছিল এই মুসলিম শব্দটি রাখা যাবে না, এটা একটি সাম্প্রদায়িক সংগঠনের রূপ নেবে। শেখ মুজিবুর রহমান সেই কৌশলী নেতা, তিনি বলেছিলেন যে এখন যদি আমি মুসলিম শব্দটি বাদ দিই, তাহলে এই যারা ধর্মান্ধ গোষ্ঠী, যারা মুসলিম লীগের এই শাসক গোষ্ঠী, এরা কিন্তু বিভ্রান্তি ছড়াবে, আমাকে অপেক্ষায় থাকতে হবে। ঠিক 52-এর ভাষা আন্দোলনের মধ্যে যখন সাংস্কৃতিক একটি বিপ্লব ঘটলো, বাংলাদেশের মানুষের চেতনার মধ্যে পরিবর্তন ঘটলো, একটা দ্যুতি ছড়িয়ে পড়লো, তখন বঙ্গবন্ধু শেখ মুজিব পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ করে ফেললেন। আমি বলছি প্রেক্ষাপটগুলো। আপনি বলছেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শেখ মুজিব, শেখ হাসিনার লড়াই কখনো থেমে থাকেনি। আপনি দেখেন জোট নিরপেক্ষ সম্মেলনে, আপনার সরাসরি প্রশ্ন উত্তর আসি, বঙ্গবন্ধু যে বললেন যে আমার অবস্থা যদি চিলের আলেমদের মতো হয়, আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না। বিশ্বাস দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তাকে বলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তিনি যখন বললেন না মার্কিনীদের কথা, যে কিউবাতে চট রপ্তানি করা যাবে না, বঙ্গবন্ধু বলেছিল ফিদেল কাস্ট্রোকে আমি চট রপ্তানি করব। ঠিক শেখ মুজিবুর রহমানের কন্যা। আপনি হিসাব করে দেখুন তো, যখন বিল ক্লিন্টন বাংলাদেশে আসলো, তখন তিনি বললেন আমার 50 বছরের মজুদ ছাড়া আমি গ্যাস রপ্তানি করব না। তখনকার প্রেক্ষাপটগুলো হিসাব করে দেখুন। আজকে দেখেন জাতিসংঘের সর্বশেষ ভাষণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 34 বছর আওয়ামী লীগের সভাপতি, 34 বছর, পৃথিবীতে আর কোথাও পাবেন না। আপনি সেখানে জাতিসংঘে তিনি বললেন, একদম খোদ আমেরিকানদের চোখের সামনে তিনি বললেন, আজকে যখন লজ্জা হয় আমার, যখন এই সমস্ত উন্নত রাষ্ট্রগুলো, যখন গাজায় যখন আক্রমণ হয়, যখন মানবাধিকার লঙ্ঘিত হয়, শিশু হত্যা করা হয়, তখন তারা প্রতিবাদ করে। আমি প্রতিবাদ করছি। আমি বলি এই ব্যাপারগুলো আপনি বলছেন যে হ্যাঁ অনেক, আমি তো বলেছি অনেক প্রান্তিক বিচ্যুতি আছে, অনেক গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া আছে, অনেক চলতি হওয়ার পন্থীর ঘটনা আছে। কিন্তু এইটা হয়েছে কারণ একটাই, যে বাংলাদেশের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো বঙ্গবন্ধুর মৃত্যুর পর একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি কি কখনো ভেবেছেন বাংলাদেশে যুদ্ধ অপরাধীর বিচার হবে? এই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ফিরে এসেছেন বলেন। আমার সামনে দেখেন, আপনি তাকিয়ে দেখেন, 1992 সালের তিনি তার পার্লামেন্টে 16 এপ্রিল বক্তৃতা দিচ্ছেন, 3 ঘন্টার বক্তৃতা, যুদ্ধ অপরাধীর গোলাম আজমের নাগরিকত্ব কেন বাতিল হবে এবং কেন বিচার করতে হবে। আজকে ওই সময় দাঁড়িয়ে কেউ কখনো ভাবেনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেও অনেকে, আমরা সুশীল সমাজের লোকজন এবং রতন ভাইয়ের সহযোগী অনেকে বলবার চেষ্টা করেছে এই একটা কম্প্রোমাইজ হচ্ছে, রাতের আধারে অনেক কিছু হচ্ছে, এরকম অনেক অভিযোগ আমরা শুনেছি। আমি একটু এখনকার যে অভিযোগটা গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আওয়ামী লীগের দিকে অনেক অভিযোগ আসছে, সেটা নিয়ে আপনাকে প্রশ্ন আমি করেছিলাম, আবারও শুনতে চাইবো। একটা বিরতি থেকে এসে আপনার বক্তব্য আমি এই বিষয়ে শুনতে চাইবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরে। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। রাজেকুজ্জামান রতন, একদম যদি আমি এখনকার প্রেক্ষাপটে আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগের দলের ভেতরে এবং রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র চর্চার যে বিষয়টা, এটা নিয়ে আপনার পর্যবেক্ষণটা আমি শুনতে চাইবো।
গণতন্ত্রের যদি বলি ইনার মিনিং অফ ডেমোক্রেসি কি বলবো, তাহলে বলতে হবে যে ফিলোসফিক্যাল টলারেন্স। একটা যদি দার্শনিক সহিষ্ণুতা না থাকে তাহলে গণতন্ত্র কখনোই অপারেট করে না। জি। তাহলে একসময় বলা হতো না যে গণতন্ত্রের সীমা কোথায়, দ্য লিমিট অফ ইউর ফ্রিডম ইজ দেয়ার হোয়ার ইট উইল নট কার্টেল আদার্স ফ্রিডম, মানে অন্যের স্বাধীনতা যেন হরণ না করে। এটা গণতন্ত্রের যে এসেন্স ডেভেলপ করেছিল সেটা এখন আওয়ামী লীগের মধ্যে নাই, কিংবা বাংলাদেশের যে সমস্ত দলগুলো রাষ্ট্র ক্ষমতায় থাকবে তারা কারোর কেউ আর মধ্যেই- গণতন্ত্র চর্চা করতে পারবে না। কারণ যখন সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল তখন যেমন গণতন্ত্র একটা হুমকির মধ্যে পড়েছে, এখন সম্পত্তির উপর যখন একচেটিয়া মালিকানা প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন গণতন্ত্রও কিন্তু দেখা গেল গণতান্ত্রিক মূল্যবোধগুলো বিসর্জন দিয়ে দলেরও কর্তৃত্ব এক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়েছে। ফলে অর্থনীতি যেমনভাবে পরিচালিত হয় তার উপরি কাঠামো হিসেবে রাজনীতিটাও ঠিক তেমনভাবে পরিচালিত হয়। ফলে আজকে আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের মতন যারাই বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করবে তারা প্রত্যেককেই নিজের দলের অভ্যন্তরে বলি আর দেশের জনগণের গণতন্ত্র বলি সেটাকে তাদের হরণ করতে হবে। তা না হলে তারা তাদের শাসনটা পরিচালনা করতে পারবে না। যে কারণে ধরুন যে আওয়ামী লীগের মতন দল পঞ্চদশ সংশোধনী কেমন করে পাশ করালো, কিংবা আওয়ামী লীগের যে কথা বললেন, সুভাষ দাদা বললেন যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবিচল ছিল, সবসময় ক্লিনটনের এখনো সামনে আছে। বলেছে যে 50 বছরের গ্যাস মজুদ রেখে দেবো না। সেই আওয়ামী লীগ কেমন করে তাহলে সমুদ্রের গ্যাস ব্লক এবং স্থলভাগের গ্যাস ব্লকগুলো কখনো কখনো বিনা টেন্ডারেও দিয়ে দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদী কোম্পানিগুলোকে? তাহলে কেন দিতে পারে? একদিকে গণতন্ত্রের কথা বলে অথবা সাম্রাজ্যবাদ বিরোধিতার কথা বলে জনগণকে আকৃষ্ট করা, আর একদিকে নিজেদের অর্থনৈতিক স্বার্থে এই সাম্রাজ্যবাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা। এই দুটো করছে বলে তারা এখন গণতন্ত্রের সেই চর্চাটা করতে পারছে না, যেটা আমরা ইলেকশনের মধ্যেও তার প্রতিফলন দেখি, প্রতিদিনের কর্মকাণ্ডের মধ্যেও তার প্রতিফলনটা দেখি। ফলে আমরা যেটা বলি যে আওয়ামী লীগের এক সময় যে গণতন্ত্রের কথা আওয়ামী লীগ বলেছিল, আজকে যেহেতু আওয়ামী লীগ ধনতান্ত্রিক একটা দলে পরিণত হয়েছে, ফলে গণতন্ত্র আজকে পরাস্ত হয়ে যাচ্ছে। সমাজতন্ত্র তারা তো বাদই দিয়েছে, ধর্মনিরপেক্ষতাও এখন আর সেই জায়গাটা নেই। দ্বিতীয় জাতীয়তাবাদ, জাতির স্বার্থ রক্ষা করা, সেটাও বাদ দিয়ে এখন ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করাটাই তাদের এখন কাজ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে আজকে যখন আমরা আওয়ামী লীগের মতন এত বড় একটা প্রাচীন দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল, সেই দলটাকেও আজকে আমরা গণতন্ত্রের প্রশ্নে এইরকম ভূমিকা পালন করতে দেখি, দেশের অনেক জনগণের অধিকারের প্রশ্নে এবং গণতান্ত্রিক মূল্যবোধ যেগুলো সংবিধানে এখনো এত কাটা ছেঁড়ার পরেও সংবিধানে যতটুকু গণতান্ত্রিক অধিকার আছে সেই আমি অধিকারগুলো যদি রক্ষা ছোট্ট করতে করে পারবে। আপনার কাছে শেষ শুনতে চাই যে আওয়ামী লীগকে আপনি কোন জায়গায় দেখতে চান সামনের দিনগুলোতে, যদি অল্প কথা বলেন। আওয়ামী লীগ তো আমাদের দেখতে চাওয়ার উপর নির্ভর করে না। আমরা যেভাবে আওয়ামী লীগ দেখতে চাই জি, তাহলে আর আওয়ামী লীগ সবাই- আওয়ামী লীগে থাকে না। তাহলে যদি পুঁজিপতিরা সমাজতন্ত্রী হয়ে যায় তাহলে তাদের পুঁজিপতিই থাকে না। ফলে আমাদের চাওয়া মানে তো হচ্ছে, প্রত্যাশার আমরা জায়গাটা আমাদের বলেছি। প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের প্রত্যাশা, যে আমরা একদিন আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল মুক্তিযুদ্ধের, যে এই জি। দেশটা হবে সকল মানুষের, শোষণ থাকবে না। আমরা সেই রকম একটা দল, সেরকম একটা দেশ সেরকম আমরা দেখতে চান? চাই। জি, আপনার কাছে শুনতে চাইবো। না, আমি রবীন্দ্রনাথের একটা গান আছে না, তুমি কেমন করে গান করো হয়ে গুনি, আমি অবাক হয়ে শুনি। আমি রতন ভাই যখন কথা বলছিলেন অবাক হয়ে শুনছিলাম। বঙ্গবন্ধু মৃত্যুর পর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, ওই সময় প্রেক্ষাপটে আলোচনা করতে অনেক সময় প্রয়োজন, সময় আপনি আবার দেবেন না। আমি শুধু ছোট করে বলি, আমি 23 দিন ভিয়েতনামে ছিলাম গত বছর। ভিয়েতনামে আজকের যে মার্কিনী বিনিয়োগ এবং মার্কিনীদের যে অবস্থান, আপনি কি বলবেন, তার সমাজতন্ত্র থেকে দূরে সরে গেছে। এবং তাদের যে সরকার, রাষ্ট্র চলে হচ্ছে ফাদারল্যান্ড ফ্রন্ট নামে একটা সংগঠন। বিভিন্ন পেশার থেকে কয়েকজন মাসুল এসে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ফাদারল্যান্ড ফ্রন্ট করা হয়েছে। আপনি কি বলবেন যাতে গণতন্ত্র নষ্ট হয়ে গেছে? আজকে ভিয়েতনামের জন্য আমরা একসময় স্লোগান দিই ছাত্র জীবনে যে মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। সেই ভিয়েতনামের আজকে মাথাপিছু আয় $5,500। কোন জায়গায় পৌঁছে গেছে? এই যে আজকের এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্যগুলো, কথাগুলো আমি খুব ব্যক্ত করব। আজকের কখনো কেউ ভাবেনি যে বাংলাদেশের মানুষের জীবন মানের এত দ্রুত উন্নতি ঘটবে। উনি যে 12 কোটির অঙ্কের হিসাব দেখিয়েছেন, আমি যদি বলি যে বাংলাদেশে এখন অতি দরিদ্রের মানুষের সংখ্যা প্রায় মাত্র 8% কাছাকাছি। এইটা বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট এবং বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়ার মধ্যে আমি বারবার স্বীকার করছি যে আওয়ামী লীগের অনেক প্রান্তিক বিচ্যুতি আছে, অনেক না বোঝা ঘটনা আছে, বুঝে অনেক খারাপ কাজ করার ঘটনাও আছে। আমি সব স্বীকার করে নিতে বাধ্য। কিন্তু আওয়ামী লীগ, আমি আবারও প্রথম জায়গায় ফিরে আসি, আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া তার যে সংগ্রামী চেতনা, সেটা কখনো থেকে বিচ্যুত জি, হয়নি, আমার সময় কখনো হওয়ার সুযোগও নাই। আমার সময় কারণ আওয়ামী লীগ শেষ। বারবার যে কথাটা বর্তমান প্রধানমন্ত্রী বলে, আওয়ামী লীগ পেরেছে, আওয়ামী লীগই পারবে। জি, আওয়ামী লীগ সবসময় জি, আপনার পেরে মতো দেখিয়েছে। আমরাও সবাই চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো আসলে পারুক, এটাই হলো আমাদের প্রত্যাশা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।